স্বাগত বিশ্বযোগে, সাথে আছি শামীম আরামুন্নি। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের সংঘাত গড়িয়েছে ২৬তম দিনে। মার্কিন ইসরায়েল হামলায় তেহরানে অন্তত ১২ জন নিহত হয়েছেন। যুদ্ধের ময়দানে যেমন উত্তেজনা বাড়ছে, তেমনি কূটনৈতিক পর্যায়ে দেখা দিয়েছে বিভ্রান্তি। শান্তি আলোচনা নিয়ে বিপরীতমুখী দাবি উত্তপ্ত করেছে পরিস্থিতি। আরও জানাচ্ছেন আরাফাত ইসলাম। তেহরানের সাথে আলোচনা চালিয়ে একটি বড় সমঝোতায় পৌঁছানোর দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে মুহূর্তেই ইরান এই দাবি নাকচ করে। দেশটির কর্মকর্তারা একে মিথ্যা ও প্রচার কৌশল বলে আখ্যা দেন। তাদের অভিযোগ, ওয়াশিংটন সময় ক্ষেপণ করে নতুন সেনা মোতায়েনের সুযোগ তৈরি করতেই এমন দাবি করছে। ডোনাল্ড ট্রাম্প ইরানকে ৪৮ ঘন্টার মধ্যে হরমুজ প্রণালী খুলে দেওয়ার আলটিমেটাম দিয়েছিলেন। তা না হলে ইরানের জ্বালানি অবকাঠামো ধ্বংসের হুমকিও দেন। পরবর্তীতে এই সময়সীমা আরও ৫ দিন বাড়ানো হয়। অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, হরমুজ প্রণালী নিয়ে তাদের অবস্থানে কোনো পরিবর্তন নেই। এদিকে ১০ ঘন্টারও কম সময়ে ৭ দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। মঙ্গলবার ভোর থেকেই ক্ষেপণাস্ত্র হামলায় বিপর্যস্ত ইসরায়েলের উত্তরাঞ্চল। ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা হামলা প্রতিহত করার চেষ্টা চালালেও ডেভিড স্লিং সিস্টেমে ত্রুটির কারণে কয়েকটি ক্ষেপণাস্ত্র দক্ষিণাঞ্চলে আঘাত হানে এবং বহু মানুষ আহত হন। কুয়েতে এক রাতেই অন্তত ৭ বার সতর্কতা সাইরেন বেজে ওঠে, যেখানে একাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়। সৌদি আরব তাদের পূর্বাঞ্চলে প্রায় ২০টি ড্রোন ভূপাতিত করেছে। বাহরাইনেও বারবার সতর্কতা জারি করা হয়েছে। এদিকে যুক্তরাজ্য স্বল্প পাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মধ্যপ্রাচ্যে পাঠানোর ঘোষণা দিয়েছে। লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী। তাদের দাবি, হিজবুল্লাহর অবকাঠামো লক্ষ্য করে চালানো হয় হামলা। ইরাকে মার্কিন বাহিনী ইরান সমর্থিত গোষ্ঠীর ঘাঁটিতে হামলা চালিয়েছে। বিশ্লেষকদের মতে ইরাক এখন এই সংঘাতের দ্বিতীয় যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, তিনি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন। ট্রাম্প মনে করেন, সামরিক অগ্রগতি একটি কূটনৈতিক চুক্তিতে রূপান্তর সম্ভব, যা ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করবে। হরমুজ প্রণালী বন্ধ থাকায় বিশ্ব জ্বালানি বাজারে তীব্র প্রভাব পড়েছে। জাপানের প্রায় ৯৫% তেল এই পথ দিয়ে আসায় সংকটে দেশটি। একই সংকটে রয়েছে দক্ষিণ কোরিয়াও। ফলে তেলের দাম বেড়ে অর্থনৈতিক চাপ বাড়ছে বিশ্বজুড়ে। ২৫ দিনে পৌঁছানো এই সংঘাত এখন কেবল সামরিক লড়াইয়ে সীমাবদ্ধ নয়, এটি কূটনীতি, জ্বালানি ও বৈশ্বিক অর্থনীতির উপর চোখ রাঙিয়ে যাচ্ছে। শান্তি আলোচনা নিয়ে ধোঁয়াশা কাটেনি, আর যুদ্ধক্ষেত্র প্রতিদিনই ছড়িয়ে পড়ছে নতুন করে। আরাফাত ইসলাম, ৭১। ইরান থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী প্রতিহত করার পর সেটির ধ্বংসাবশেষ পড়ে রাজধানী তেল আবিবে অন্তত ১২ জন আহত হয়েছে। মঙ্গলবার সকালের এই ঘটনা ইসরায়েলের জরুরি সেবাদানকারী সংস্থা মাগেন ডেভিড অ্যাডাম নিশ্চিত করেছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম জানায়, প্রায় ১০০ কেজি ওজনের একটি ক্ষেপণাস্ত্র ওই এলাকায় আঘাত হানে। এর ফলে তেল আবিবের বেশ কিছু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কয়েকটি যানবাহনে আগুন ধরে যায়। ইসরায়েলি ফায়ার সার্ভিস জানিয়েছে, তাদের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে জ্বলন্ত গাড়িগুলোর আগুন নেভায়। এছাড়া ক্ষতিগ্রস্ত একটি ভবনে তল্লাশি চালিয়ে দেখা গেছে, বাসিন্দারা দ্রুত আশ্রয় কেন্দ্রে চলে যাওয়ায় বড় বিপদ থেকে রক্ষা পেয়েছেন। তবে হামলার সাইরেন বাজার পর আশ্রয় কেন্দ্রে যাওয়ার সময় হুড়োহুড়িতে কয়েকজন আঘাত পেয়েছেন। ইরাকের পশ্চিমাঞ্চলীয় আনবার প্রদেশে আধা সামরিক বাহিনী পপুলার মোবিলাইজেশন ফোর্সেস PMF এর একটি ঘাঁটিতে বিমান হামলায় অন্তত ১৫ যোদ্ধা নিহত হয়েছে। নিরাপত্তা ও স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, মঙ্গলবার ভোরে চালানো এই হামলায় নিহতের মধ্যে PMF এর আনবার অপারেশন কমান্ডার সাদ আল বাইজি রয়েছেন। এক বিবৃতিতে PMF তাদের কমান্ডার সাদ আল বাইজি ও তার ১৪ সঙ্গীর মৃত্যুর কথা নিশ্চিত করেছে। গোষ্ঠীটি এই হামলার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করে জানিয়েছে, কর্তব্যরত অবস্থায় একটি কমান্ড সদর দপ্তর লক্ষ্য করে মার্কিন বিমান হামলাটি চালানো হয়। হামলায় আরও ৩০ জন আহত হয়েছে, যাদের মধ্যে
কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক, ফলে নিহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। শীর্ষ কমান্ডারদের উপস্থিতিতে একটি নিরাপত্তা বৈঠক চলাকালে ওই সদর দপ্তর লক্ষ্য করে হামলা চালানো হয় বলে জানা গেছে। কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। বুধবার বিমানবন্দরে থাকা একটি জ্বালানি ট্যাঙ্কে ড্রোন দিয়ে আঘাত করা হলে সেখানে আগুন ধরে যায়। তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কুয়েতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের মুখপাত্র আবদুল্লাহ আল রাজি কুয়েত নিউজ এজেন্সিকে জানান, প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী হামলায় কোনো প্রাণহানি ঘটেনি, তবে স্থাপনার ক্ষতি হয়েছে। তিনি আরও জানান, হামলার পরপরই জরুরি প্রোটোকল কার্যকর করেছে কর্তৃপক্ষ। ফায়ার সার্ভিস এবং সংশ্লিষ্ট অন্যান্য সংস্থাগুলো আগুন নেভাতে কাজ করছে। মধ্যপ্রাচ্যে আরও প্রায় ৩,০০০ সেনা পাঠাতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যে নিজেদের সামরিক শক্তি বাড়ানোর পরিকল্পনা হিসেবেই এই পদক্ষেপ নিচ্ছে পেন্টাগন। এক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, যুক্তরাষ্ট্রের বিশেষায়িত ৮২তম এয়ারবর্ন ডিভিশনের একটি ব্যাটালিয়ন থেকে প্রায় ৩,০০০ সেনাকে মধ্যপ্রাচ্যে মোতায়েন করা হতে পারে। তবে এই সেনাদের ঠিক কোন দেশে পাঠানো হবে, তারা কবে নাগাদ সেখানে পৌঁছবে, সে বিষয়ে কিছু জানানো হয়নি। এই পদক্ষেপের মাধ্যমে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বিশাল সামরিক উপস্থিতিকে আরও শক্তিশালী করা হচ্ছে। এই বিষয়ে মার্কিন সামরিক বাহিনীর সাথে আন্তর্জাতিক গণমাধ্যম যোগাযোগ করলে তারা হোয়াইট হাউসের সঙ্গে কথা বলার পরামর্শ দেয়। তবে হোয়াইট হাউস এই বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। ইরানের সঙ্গে চলমান যুদ্ধে জিতে যাওয়ার দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি মধ্যপ্রাচ্যের চলমান সংকটে দুই মিত্রদেশের ভূমিকার প্রশংসা করেন তিনি। হোয়াইট হাউসে মধ্যপ্রাচ্য সংঘাত নিয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এ সময় ট্রাম্প দাবি করেন, ইরানের মধ্যস্থতাকারীরা যুক্তরাষ্ট্রকে তেল ও গ্যাস সম্পর্কিত একটি বিশেষ উপহার দিয়েছে। উপহারটি হরমুজ প্রণালীর সাথে জড়িত বলে উল্লেখ করেন তিনি। এদিকে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত নিরসনে ইরানের কাছে ১৫ দফার একটি প্রস্তাব পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে দ্য নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, প্রস্তাবটি পাকিস্তানের মাধ্যমে তেহরানে পৌঁছানো হয়েছে। এতে তেহরানের পারমাণবিক কর্মসূচি, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্নয়ন এবং হরমুজ প্রণালীর সামুদ্রিক নিরাপত্তা নিয়ে নির্দিষ্ট কাঠামো তুলে ধরা হয়েছে। সূত্র বলছে, পাকিস্তানের সৈয়দ আসিম মুনির এই প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা রাখছেন। উভয় পক্ষ রাজি হলে সরাসরি আলোচনার আয়োজন করতে প্রস্তুত বলেও ইঙ্গিত দিয়েছে ইসলামাবাদ। ইসরায়েল যুক্তরাষ্ট্র যৌথ হামলায় মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের ভয়াবহ মূল্য দিচ্ছে শিশুরা। ফেব্রুয়ারির শেষ দিক থেকে এখন পর্যন্ত ২,১০০-র বেশি শিশু হতাহত হয়েছে বলে উদ্বেগ প্রকাশ করেছে ইউনিসেফ। ইউনিসেফের তথ্য মতে, যৌথ হামলায় ইরানে ২০০-র বেশি শিশু নিহত এবং লেবাননে ১০০-র বেশি শিশু হতাহত হয়েছে। নিউ ইয়র্কের সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ইউনিসেফের উপনির্বাহী পরিচালক টেড চাইবান বলেন, মাত্র ২৩ দিনের এই সংঘাতে মধ্যপ্রাচ্যের শিশুরা মারাত্মক ক্ষতির শিকার হচ্ছে। তিনি সতর্ক করে বলেন, সংঘাত যদি আরও দীর্ঘমেয়াদী হয় তাহলে তা কোটি কোটি শিশুর জন্য বিপর্যয়কর হয়ে উঠতে পারে। সহিংসতার কারণে ব্যাপক বাস্তুচ্যুতি ঘটেছে। জাতিসংঘের হিসেব অনুযায়ী শুধু ইরানেই প্রায় ৩২ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক শিশু রয়েছে। সংস্থাটি আরও জানায়, টানা বোমাবর্ষণে স্কুল, হাসপাতাল ও পানি সরবরাহ ব্যবস্থার মতো গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। এতে শিশুদের বেঁচে থাকা এবং মৌলিক সেবা পাওয়ার সুযোগ আরও ঝুঁকির মুখে পড়েছে। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনায় নতুন করে আলোচনায় যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক যুদ্ধবিমান F-35। গত সপ্তাহে ইরানের আক্রমণে যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধবিমান জরুরি অবতরণ করলে শুরু হয় নানা জল্পনা। ইরানের দাবি, তাদের আঘাতের শিকার হয়েছে বিমানটি। মার্কিন গণমাধ্যমকে দুটি সূত্র প্রায় একই কথা জানায়। যদি তা সত্য প্রমাণিত হয় তাহলে এটি হবে প্রথম ঘটনা যেখানে যুক্তরাষ্ট্রের আকাশ শক্তির গর্বের প্রতীক F-35 যুদ্ধবিমান ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত হলো। আরও জানাচ্ছেন আরাফাত ইসলাম। মার্কিন রণক্ষেত্রে আকাশের দম্ভ F-35 লাইটনিং 2 অপরাজেয় এই বিমান ভূপাতিত করবে সাধ্যকার। তবে অসাধ্যকে সত্যি করার দাবি ইরানের, যদিও ইরানের দেয়া তথ্য মিলে যায় মার্কিন গণমাধ্যমের সূত্রের সাথে। গেল বৃহস্পতিবার জরুরি অবতরণের পর মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড জানায়, বিমানটি নিরাপদে অবতরণ করেছে এবং পাইলট অক্ষত আছেন। তবে কোথায় বা কী কারণে এই অবতরণ তার কোনো স্পষ্ট বার্তা দেয়নি সেন্টকম। এ সময় ঘটনাটির তদন্ত চলমান বলে জানায় মার্কিন কর্তৃপক্ষ।
একই সময়ে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGCর দাবি তারা একটি মার্কিন যুদ্ধবিমানকে লক্ষ্যবস্তু করেছে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিষয়ক সাময়িকী এয়ার অ্যান্ড স্পেস ফোর্সেস ম্যাগাজিনের প্রতিবেদনে বলা হয়, পাইলট ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষে আহত হন এবং বিমানটি ভূমি থেকে ছোড়া গোলার আঘাতে ক্ষতিগ্রস্ত হয়। এদিকে ইরানের তাসনিম নিউজ এজেন্সি একটি ভিডিও প্রকাশ করেছে যেখানে দাবি করা হয় তেহরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একটি মার্কিন F-35-এ আঘাত হেনেছে। F-35, যার পূর্ণ নাম F-35 লাইটনিং II, তৈরি করেছে মার্কিন কোম্পানি লকহিড মার্টিন। এটি বিশ্বের অন্যতম আধুনিক স্টিলথ ফাইটার জেট হিসেবে পরিচিত। বিশেষজ্ঞদের মতে F-35-এর সবচেয়ে বড় শক্তি এর উন্নত রাডার ও সেন্সর সিস্টেম, যা শত্রুর অবস্থান শনাক্ত করে দ্রুত প্রতিক্রিয়া জানাতে সক্ষম। বিভিন্ন দেশের জন্য এর প্রযুক্তি হয় আলাদা, যাতে প্রতিদ্বন্দ্বী রাষ্ট্রগুলো সহজে এর গোপন প্রযুক্তি বিশ্লেষণ করতে না পারে। মার্কিন প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে ইরানের দাবি সত্যি হলে তা একটি বড় পরিবর্তনের ইঙ্গিত দেবে। এতদিন F-35 যুদ্ধবিমানকে কার্যত অপরাজেয় মনে করা হতো। বিশেষজ্ঞদের ভাষায় এটি প্রমাণ করতে পারে উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সামনে গর্বের F-35ও সম্পূর্ণ নিরাপদ নয়। যদি F-35 আসলেই হামলার শিকার হয়, তবে এটি শুধু একটি সামরিক ঘটনার মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং আধুনিক যুদ্ধ প্রযুক্তির সক্ষমতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠবে বিশ্বজুড়ে, এমনটাই মনে করেন বিশ্লেষকরা। আরাফাত ইসলাম, ৭১। বিশ্বের প্রথম দেশ হিসেবে জ্বালানি জরুরি অবস্থা ঘোষণা করেছে ফিলিপাইন। মধ্যপ্রাচ্য সংঘাতের জেরে এমন সিদ্ধান্ত নিয়েছে দেশটি। ফিলিপাইনে প্রয়োজনীয় তেলের ৯৮%ই পারস্য উপসাগরীয় দেশগুলো থেকে আমদানি করা হয়। এজন্য ইরানের সঙ্গে ইসরায়েল যুক্তরাষ্ট্রের যুদ্ধে বিশ্বজুড়ে তেলের সরবরাহ বিঘ্নিত হওয়ায় যেসব দেশ সবচেয়ে বেশি ঝুঁকির মুখে পড়েছে, ফিলিপাইন তাদের মধ্যে অন্যতম। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে দেশটিতে ডিজেল ও পেট্রোলের দাম দ্বিগুণেরও বেশি বেড়েছে। দেশটির জ্বালানি মন্ত্রী বলেছেন, বর্তমান ব্যবহার অনুযায়ী ফিলিপাইনের কাছে আর মাত্র ৩৫ দিনের জ্বালানি মজুদ রয়েছে। প্রেসিডেন্টের এই আদেশ ১ বছর পর্যন্ত কার্যকর থাকবে, তবে প্রয়োজন অনুযায়ী এই সময়সীমা বাড়াতে বা প্রত্যাহার হতে পারে। এছাড়া জ্বালানি তেল, খাদ্য, ওষুধ এবং অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্যের বন্টন তদারকি করতে একটি কমিটি গঠন করা হয়েছে বলেও জানায় দেশটির কর্তৃপক্ষ। তেলের উপর যুক্তরাষ্ট্রের চলমান অবরোধের কারণে কিউবার পরিবহন ব্যবস্থা ব্যাহত হচ্ছে, বিলম্ব হচ্ছে চিকিৎসা সেবা। এছাড়া অত্যাবশ্যকীয় সামগ্রী সরবরাহেও বাধার সৃষ্টি হচ্ছে, যা ডাক্তার ও রোগী উভয়ের উপর ক্রমবর্ধমান চাপ সৃষ্টি করছে। ফলে কিউবার স্বাস্থ্য ব্যবস্থা এখন ক্রমবর্ধমান চাপের মধ্যে রয়েছে। শারমিন স্বপ্নার প্রতিবেদন। মার্কিন প্রশাসনের চাপানো তেল অবরোধ কঠোর হওয়ার কারণে ২ মাসেরও বেশি সময় ধরে ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র কিউবায় কোনো জ্বালানি সামগ্রী এসে পৌঁছায়নি। আর এই ক্রমবর্ধমান প্রভাব কিউবা জুড়ে মানুষের দৈনন্দিন জীবনকে প্রভাবিত করতে শুরু করেছে। স্বাস্থ্যসেবা সহ অত্যাবশ্যকীয় পরিষেবাগুলোকেও ক্ষতিগ্রস্ত করছে। কিউবার জাতীয় বিদ্যুৎ ব্যবস্থা দীর্ঘদিন ধরে বিদ্যুৎ সরবরাহের ক্ষেত্রে হাসপাতালগুলোকে অগ্রাধিকার দিয়ে আসছে, কিন্তু এই বছরের শুরু থেকে মার্কিন যুক্তরাষ্ট্র আরোপিত জ্বালানি অবরোধ চিকিৎসা সামগ্রী পরিবহনে নতুন প্রতিবন্ধকতা তৈরি করেছে, যা অস্ত্রোপচারের সময়সূচিকেও প্রভাবিত করছে। চিকিৎসকরা জানান, দেশব্যাপী জ্বালানি সংকটের কারণে তারা ব্যক্তিগত যানবাহন ব্যবহার করতে না পারায় হাসপাতালে আসার জন্য বেশি সময় ব্যয় হচ্ছে, আর এতে রোগীদের সেবা দিতেও দেরি হচ্ছে। এছাড়া যাতায়াতে বেশি সময় লাগায় রোগীরাও পড়ছেন দুর্ভোগে। ক্রমবর্ধমান প্রতিকূলতার সম্মুখীন হয়েও রাজধানী হাভানার হাসপাতালগুলো কার্যক্রম সচল রাখতে এবং রোগীদের ভালোভাবে সেবা প্রদানের জন্য যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। শারমিন স্বপ্না, ৭১। ইউক্রেন জুড়ে রাশিয়ার হামলায় অন্তত ৫ জন নিহত হয়েছে। মঙ্গলবার রাতভর গোটা ইউক্রেন জুড়েই বিভিন্ন এলাকায় বিমান হামলা চালায় রাশিয়া। খার্কিভে একটি বৈদ্যুতিক ট্রেনে ড্রোন হামলায় মারা যান ৬১ বছরের এক নারী। বাকিদের মৃত্যু হয়েছে জাপোরিঝিয়া, খেরসন এবং পোলতাভায়। কর্তৃপক্ষ জানিয়েছে, গত ১০ দিনের মধ্যেই এটা ছিল ইউক্রেনে রাশিয়ার সবচেয়ে বড় হামলা। এক রাতে ইউক্রেনে হামলার ৭টি ব্যালিস্টিক মিসাইল, ২৩টি ক্রুজ মিসাইল, ৪টি এয়ার লঞ্চড গাইডেড মিসাইল, ৩৯২টি ড্রোন ব্যবহার করেছে
রাশিয়া। এই তথ্য জানিয়েছে ইউক্রেনের বিমান বাহিনী। এছাড়া 25টি মিসাইল এবং 365টি ড্রোন ভূপাতিত করা হয়েছে বলেও জানিয়েছে তারা। মহাকাশে 16টি রাশসভেদ নিম্ন কক্ষপথের স্যাটেলাইট উৎক্ষেপণের ঘোষণা দিয়েছে রাশিয়া। এই প্রকল্পটি যুক্তরাষ্ট্রের স্টারলিংকের বিকল্প হিসেবে বিবেচিত হচ্ছে। রাশিয়ার বেসরকারি মহাকাশ কোম্পানি ব্যুরো 1440 ঘোষণা দিয়েছে। সংস্থাটি জানায় সোমবার একটি মহাকাশযান সফলভাবে স্যাটেলাইটগুলোকে একটি রেফারেন্স কক্ষপথে স্থাপন করেছে। প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা ও অনবোর্ড সিস্টেম চালু করার পর এগুলো নির্ধারিত কক্ষপথে পৌঁছবে। টেলিগ্রামে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, টার্গেট কনস্টেলেশনের প্রথম স্যাটেলাইট উৎক্ষেপণের মাধ্যমে আমরা পরীক্ষামূলক ধাপ থেকে একটি পূর্ণাঙ্গ যোগাযোগ সেবা গড়ে তোলার পথে এগিয়েছি। পরবর্তী ধাপে রাশিয়া শত শত স্যাটেলাইট স্থাপনের পরিকল্পনা করছে। পরিকল্পনা অনুযায়ী 2027 সালের মধ্যে বাণিজ্যিক সেবা চালু করা হবে। তখন কক্ষপথে রাশিয়ার 250টির বেশি স্যাটেলাইট থাকবে। 2035 সালের মধ্যে এই সংখ্যা 900-তে পৌঁছতে পারে বলে জানিয়েছে রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম। স্পেসএক্সে বিনিয়োগের সুযোগ প্রাথমিক শেয়ার বিক্রির কথা ভাবছে মার্কিন প্রতিষ্ঠানটি। মহাকাশ প্রযুক্তি খাতে বড় ধরনের পদক্ষেপ নিতে যাচ্ছে মার্কিন প্রতিষ্ঠান স্পেসএক্স। প্রতিষ্ঠানটি চলতি সপ্তাহের শেষ দিকে তাদের প্রাথমিক শেয়ার বিক্রির আইপিও প্রসপেক্টাস নিয়ন্ত্রক সংস্থার কাছে জমা দিতে পারে, এমনটাই জানিয়েছে প্রযুক্তিভিত্তিক সংবাদ মাধ্যম দ্য ইনফরমেশন। প্রতিবেদনে বলা হয়, প্রতিষ্ঠানটি এই আইপিওর মাধ্যমে $75 বিলিয়ন বেশি অর্থ সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করতে পারে। এছাড়া সাধারণ বিনিয়োগকারীদের জন্য বরাদ্দ শেয়ার 20% বেশি হতে পারে বলেও ধারণা করা হচ্ছে। তবে এই অংশের সুনির্দিষ্ট হার এখনও চূড়ান্ত হয়নি। এ বিষয়ে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি স্পেসএক্স। তবে স্পেসএক্সের সম্ভাব্য আইপিও প্রযুক্তি ও বিনিয়োগ বিশ্বে বড় ধরনের আলোড়ন সৃষ্টি করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। চীনা বিজ্ঞানীরা এমন একটি পদ্ধতি উদ্ভাবন করেছেন যার সুবাদে ভবিষ্যতে ইনজেকশনের পরিবর্তে মুখে খাওয়ার ট্যাবলেট দিয়েই ক্যান্সারের চিকিৎসা সম্ভব হবে। সাংহাইয়ের ফুতাম বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে পরিচালিত এই গবেষণার বিস্তারিত আন্তর্জাতিক জার্নাল সেলে প্রকাশিত হয়েছে। বর্তমানে ইমিউনোথেরাপি বা রোগ প্রতিরোধ ভিত্তিক ক্যান্সার চিকিৎসা সাধারণত ব্যয়বহুল এবং হাসপাতাল নির্ভর ইনজেকশনের মাধ্যমে দেওয়া হয়। তবে নতুন এই গবেষণায় সেই প্রক্রিয়াকে সহজ ও সাশ্রয়ী করার সম্ভাবনা দেখাচ্ছে। গবেষণায় বিজ্ঞানীরা কোষের ভিতরের একটি স্বাভাবিক প্রক্রিয়া এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সম্পর্কিত ডিগ্রেডেশন ERAD ব্যবহার করে ক্ষতিকর প্রোটিন ধ্বংস করার নতুন কৌশল তৈরি করেছেন। সাধারণত এই প্রক্রিয়া কোষের ত্রুটিপূর্ণ প্রোটিন সংক্রান্ত শনাক্ত করে ধ্বংস করে। নতুন কৌশলটির নাম দেওয়া হয়েছে ইরাডেক। এটি বিশেষভাবে ট্রান্সমেমব্রেন প্রোটিন ধ্বংস কার্যকর, যেগুলো সাধারণত ক্যান্সার কোষকে রোগ প্রতিরোধ ব্যবস্থার আক্রমণ থেকে রক্ষা করে। এই ছিল আজকের আয়োজনে। বিশ্বের আরও নতুন কিছু খবর ও বিশ্লেষণ নিয়ে দুপুর 1:30টায় আবারও হাজির হব বিশ্বযোগে। চোখ রাখুন 71-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেলে। 71-এর সাথে থাকুন।